তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি লাকি ভাস্কার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে আমি কেন এমনটা বলছি সেটা এই মুভিটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এই মুভিটা দেখলে আপনি আরও বুঝতে পারবেন যে কিভাবে সরকারি কর্মচারীরা জনগণের টাকা বসে বসে লুট করে। তো যার মানে বুঝতেই পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 1992 সালের 29শে মার্চে, যখন সকালবেলা ভাস্কার জগিং করছিল তখনই সিবিআই এসে তাকে অ্যারেস্ট করে ফেলে। অ্যারেস্ট মানে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়। এরপরে তাকে নিয়ে আসা হয় মাগধা ব্যাংকে, যেই ব্যাংকে সে নিজেও কাজ করে, তবে তার পোস্ট হচ্ছে খুবই জুনিয়র একটা পোস্ট, যেখান থেকে সে প্রায় বেতন পায় 6,000 টাকা। আর তখন ভাস্কর জানতে পারে সিবিআই তার বাড়ির মধ্যেও রেড দিয়েছে, কারণ তার ওয়াইফ তাকে কল দিয়ে সমস্ত ব্যাপারটা জানিয়ে দিয়েছে। এখন এগুলোতে ভাস্কর একটুও নার্ভাস না হয়ে খুবই রিল্যাক্স হয়ে আমাদেরকে বলে যে তাহলে চলুন আমরা ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। তো এখান থেকে আমরা চলে আসি ফ্ল্যাশব্যাকে, আর আমরা দেখতে পারি যে এখনও ভাস্কর এই মাগধা ব্যাংকেই কাজ করতো। এখানে তার বেতন প্রায় 6,000 টাকার মতো ছিল। তাছাড়া সে অনেক জায়গা থেকে লোনও তুলে রেখেছিল। যদিও সে নানান রকম বড় বড় স্বপ্ন দেখত, তবে তার পকেটে সেগুলো পূরণ করার মতো টাকাও ছিল না। ভাস্কর আসলে এই ব্যাংকের মধ্যে খুবই ডিসেন্ট একজন কর্মচারীও ছিল। তার কাজের জন্য সে বেস্ট এমপ্লয়ি অব দ্য ইয়ার সব সময় পেত। আর তখন আমরা জানতে পারি ভাস্কর খুবই অ্যাক্টিভ একজন কর্মী ছিল, কারণ সে সমস্ত কাজগুলো সময়ের আগেই শেষ করে ফেলতো। আর যেই সময়ের কথা আমি বলছি মানে 1992 সাল, তখন কম্পিউটারের মধ্যে এমন ইনস্ট্যান্টলি ডাটাগুলোকে ইনপুট করা হতো না। সমস্ত ব্যাপারগুলো কাগজের মধ্যে লেখা হতো, আর পরবর্তী 2 মাস 3 মাস বা 6 মাস পর পর কম্পিউটারে সমস্ত ডাটাগুলোকে তোলা হতো। আর যেহেতু তখন কম্পিউটার নতুনই এসেছিল, এই জন্য কম্পিউটার বর্তমান সময়ের মতো সেই সময় এতটা অ্যাডভান্সও ছিল না। এই জন্য সমস্ত কিছু তাদেরকে হাতেই লিখতে হতো। আসলে ভাস্করের স্বপ্ন ছিল সে তার টাকা দিয়ে একটা গাড়িও কিনবে, তবে যেই বড় গাড়ির স্বপ্নটা সে দেখতো সেটা তার 6,000 টাকার বেতন দিয়ে কোনোদিনও পসিবল ছিল না। আর তাছাড়া মার্কেটে তার অনেক বেশি দেনাও ছিল, যেগুলোও তাকে শোধ করতে হতো। আসলে নর্মালি যারা ব্যাংক থেকে লোন নেয় তারা যদি সময় মতো লোনটা পরিশোধ করতে না পারে, তাহলে ব্যাংক তাদের কোনো অ্যাসেটকে জব্দ করে ফেলে, যার মধ্যে একটা মারুতি 800 কারও ছিল। এই জন্য যখনই ভাস্কর বাসার দিকে ব্যাক করতো, তখন প্রত্যেক দিন সে ব্যাংকের জব্দ করা সেই মারুতি 800টা দেখতো। আর সবসময় সে স্বপ্ন দেখতো এই মারুতি 800টাই সে তার ফ্যামিলির সঙ্গে চালাচ্ছে। যদিও সে তার বেশিরভাগ সময়ই তার ফ্যামিলির সঙ্গেই পার করে, তবে তার সিম্বা নামের একটা স্কুল ফ্রেন্ড ছিল, তার সঙ্গেও সে মাঝে মধ্যে বসে গল্পগুজব করতো। আর যেহেতু ভাস্করের স্যালারি দিয়ে তার সংসারটা কোনোভাবেই চলছিল না, এই জন্য তাকে বাড়তি টাকা উপার্জন করার জন্য বাড়তি কাজও করতে হয়। ব্যাংকের পরে সে ব্যাংকের বাইরে গিয়েও নানান রকমের কাজ করে, যেমন সে বিভিন্ন রকমের ফর্ম পূরণ করার কাজ করে দেয়। যেমন যদি কেউ কোনো লোন নিতে চায় বা টাকা উইথড্র করতে চায়, তাহলে যেই ফর্মগুলো পূরণ করতে হয় সেই ফর্মগুলো সে অন্যের হয়ে পূরণ করে দিত, যেই জন্য সে অল্প কিছু কমিশন পেয়ে যেত। মানে নর্মালি আপনি এখনও দেখতে পাবেন ব্যাংকে অনেক বৃদ্ধ মানুষ চলে আসে যারা কিনা এই সমস্ত ব্যাপারগুলো ফিল করতে পারে না। এই জন্য ভাস্কর তাদের হয়ে এগুলো ফিল করে দিয়ে এর বদলে সে তাদের কাছ থেকে কিছু কমিশন নিত, যেটা তার স্যালারিকে আরও একটু ইনক্রিজ করতো। তবে এরপরেই একদিন হঠাৎ করে অ্যান্থনি নামের একটা লোক চলে আসে ভাস্করের কাছে, আর সে ভাস্করের কাছে 2 লাখ টাকার লোন চায়। ভাস্কর তাকে জিজ্ঞেস করে যে তোমার কি এমন কোনো অ্যাসেট আছে যেটা পরবর্তীতে আমরা জব্দ করতে পারবো? তখন সে বলে যে না, আমার এখন তো তেমন কোনো অ্যাসেট নেই, তবে আমার পোর্টে একটা মাল এসেছে যেটা অলরেডি পোর্টে পৌঁছেই গেছে, চাইলে তুমি সেইটাকেই আমার অ্যাসেট হিসেবে ধরতে পারো। তবে ভাস্কর বলে যে না, এই সমস্ত মাল আমরা জব্দ করতে পারি না, সো এই জন্য আমরা এগুলো অ্যাসেট হিসেবে ধরিও না, আর তুমি 2 লাখ টাকার লোনও পাবে না। এই সিম্পল কথাটা বলে সে সেখান থেকে বেরিয়ে সোজা বাসায় চলে আসে। তবে বাসায় আসার সময় সে মহল্লার মানুষজনের থেকে লুকিয়ে বাসায় ঢুকে, কারণ সে মহল্লার মানুষজনের থেকেও টাকা হাওলাত করে বসে আছে। আমরা দেখতে পারি ভাস্করের ফ্যামিলিতে তার বাবা ছিল, যে কিনা একটা সময় সিএর জব করতো। তবে এরপরে পরবর্তীতে যখন সে সমস্ত সম্বল দিয়ে তার বন্ধুর সাথে একটা ব্যবসা শুরু করেছিল, তখন সেই ব্যবসাটাতে সে লস করেছিল। আর সেই লসের পর থেকে সে একেবারে চুপচাপ হয়ে গেছে। মানে সে তেমন কোনো কথাবার্তা বলে না, কাউকে কোনো অ্যাডভাইস দেয় না, শুধু চুপচাপ খায় আর ঘুমায়। তাছাড়া ভাস্করের ওয়াইফ ছিল যার নাম ছিল শ্রীমতী, আর তার একটা ছোট বাচ্চাও ছিল। আসলে শ্রীমতীও একটা বিজনেস স্টার্ট করতে চায়, তবে যেহেতু তার কাছে টাকা নেই, এই জন্য সে ভাস্করের কাছে লোন চায়, মানে সে ব্যাংক থেকে লোন নেওয়ার পরামর্শ চায়। তবে ভাস্কর তাকে বলে যে আমরা অলরেডি যেই লোনটা নিয়েছি সেটা শেষ না হতে আমাদের আর লোন দেওয়া হবে না, সো সেই লোনটা শেষ হোক, এরপরে লোন উঠিয়ে তুমি আবারও বিজনেস শুরু করো। আর এতে করে আমরা বুঝতে পারি যে তাদের ফ্যামিলিটা কতটা ক্রাইসিসের মধ্যে ছিল। আর নর্মালি যখন ক্রাইসিস সিচুয়েশন চলে, তখন আশেপাশের যে আত্মীয় স্বজনরা আছে তারাও আপনার কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য ফুলি রেডি হয়ে বসে থাকে। মানে তারা তো আপনাকে কোনো সম্মান করেই না, বরং উল্টাপাল্টা কথা বলাতে তারা ব্যস্ত হয়ে পড়ে। আর আমরা দেখতে পারি ভাস্করকেও এমনটাই ফেস করতে হয়। তার শ্বশুর বাড়ির লোকজন পর্যন্ত তাকে বিন্দুমাত্র সম্মান করে না।
এই জন্য সবার কাছ থেকেই সুমতিকে শুনতে হয়েছে যে 6,000 টাকা বেতন পাই এই ছেলে তোমাকে খাওয়াবে না পড়াবে, একটা শাড়ির দামও তো 3-4 হাজার টাকায় চলে আসে। আর এই সমস্ত ব্যাপারগুলো তো চলছিলই, তার মধ্যে তারা বিয়েও করেছে লুকিয়ে, যে জন্য সুমতির ফ্যামিলি এখন পর্যন্ত তাদেরকে মেনে নেয়নি। তো এরপরে পরদিন সকালবেলা যখন ভাস্কর আবারও ব্যাংকে চলে আসে, তখন তার সামনে সেই লোকটা আবারও চলে আসে, মানে অ্যান্থনি নামের সেই লোকটা। আর এইবার এই লোকটা তার কাছে 2 লাখ টাকা চেয়ে তাকে পুরো বিজনেসটাকে বুঝিয়ে বলার ট্রাই করে। সে বলে যে দেখুন, মালয়েশিয়া থেকে একটা বিশাল বড় জাহাজ ইলেকট্রনিক টিভির একটা লট নিয়ে ইন্ডিয়াতে এসে পৌঁছেছে, আর এই টিভিগুলোই আমি ইন্ডিয়াতে বিক্রি করার প্ল্যানিং করছিলাম। তবে আমার যেই পার্টনাররা ছিল তারা শেষ মুহূর্তে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য রাজি হয়নি, এই জন্য এখন আমার মালগুলো সেখানে আটকে গেছে। এখন পুরো জিনিসটাকে কিনে পোর্ট থেকে ছাড়ানোর জন্য আমার 2 লাখ টাকার দরকার, এই জন্যই আমি লোনটার জন্য অ্যাপ্লাই করছি। তবে যদি এখন আমি পোর্ট থেকে এটা ছাড়িয়ে আনতে না পারি, তাহলে পোর্টের লোকজন এটা কবজা করে ফেলবে, আর এটা কোনো দিনও আমি ফিরিয়ে আনতে পারবো না। যদি আমি 2 লাখ টাকার মাধ্যমে কোনো রকমে এটাকে সেখান থেকে বের করে আনতে পারি, তাহলে মাত্র 1 দিনের মধ্যেই আমি ডাবল টাকা এটাকে সেল করতে পারবো। কারণ বর্তমানে ইন্ডিয়াতে ইলেকট্রিক টিভি এবং ইলেকট্রিক জিনিসের খুব বেশি চাহিদা। সো যদি আপনি আমাকে 2 লাখ টাকা দিয়ে দেন, তাহলে আমি 1 দিনের মধ্যে আপনার লোন ক্লিয়ার করে দিব, তাছাড়া আপনাকে বাড়তি কিছু কমিশনও দিব। এখন যদিও এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ভাস্কর বুঝতে পারে এইটা খুবই সুইটেবল একটা ডিল তাদের দুজনের জন্যই, কিন্তু ভাস্করের কাছে টাকা কোথায়? সে নিজেই লোন নিয়ে চলে, সো সে লোন কি করে দিবে? তবে তখন সাম্বা তাকে বলে যে তোর শালা তো হচ্ছে কর্পোরেট অফিসার, সো তার কাছে গিয়ে দেখ কোনো টাকা হাওলাত পাস কিনা। তবে ভাস্কর তাকে সরাসরি না করে দেয়, কারণ সে তার শালার কাছে কোনোভাবেই যেতে চায় না। কারণ একেতে তো সে নানান রকমের কথাবার্তা বলবে, আবার সে বলবে ব্যাংকের চাকরি ছেড়ে তার সাথে গিয়ে চাকরি করতে। এই সমস্ত ব্যাপারগুলো ভাস্কর একেবারেই হজম করতে পারে না। তবে তবুও সে তাকে বলে যে ঠিক আছে, আমি একটু ট্রাই করে দেখি। এরপরে যখন ভাস্কর বাসার দিকে ব্যাক করছিল, তখন তার মাথার মধ্যে সবসময় এইটাই চলছিল যে সে তার শালার সাথে গিয়ে কিভাবে কথাবার্তা বলবে আর কিভাবে তার থেকে টাকা চাইবে। তবে তখনই মহলার মধ্যে প্যাটেল নামের একটা লোক তার সামনে চলে আসে, যে কিনা তার পাওনাদার ছিল। আর এই লোকটা এইবার ভাস্করকে শুধু এখানে ধরে টাকাই চায় না, বরং সে তাকে চড়ও মেরে দেয়, তাকে নানানভাবে অপমান করে, তার শার্ট পর্যন্ত ছিঁড়ে ফেলে। এরপর তার যেই ভাঙাচোরা স্কুটারটা ছিল সেইটাকেও পিটিয়ে সে অর্ধেক ভেঙেই ফেলে। আর শুধু সেটাকে সে ভেঙেই ফেলে না, সেটাকে সে এখান থেকে নিয়েও যায়। আর ভাস্করের জন্য পুরো মহল্লার সামনে এত বড় একটা অপমান হওয়া খুবই লজ্জার একটা ব্যাপার ছিল। আর যাওয়ার আগে সে বলে গিয়েছে যে আমার টাকা দেওয়ার পরেই স্কুটার নিয়ে যাবে, এছাড়া তুমি স্কুটার আর পাচ্ছ না। এখন ভাস্কর প্রচণ্ড আপসেট হয়ে বাসায় ব্যাক করে। সে বাসায়ও কাউকে তেমন কিছু এটা সম্পর্কে বলে না। আর পরদিন সকালবেলা যেহেতু তার কাছে স্কুটার ছিল না, এই জন্য পায়ে হেঁটেই সে ব্যাংক পর্যন্ত চলে আসে। তবে ব্যাংকে আসার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে যেই প্রমোশনটা তার পাওয়ার কথা ছিল, সেই প্রমোশনটা অন্য কেউ পেয়ে গেছে। এখন ভাস্কর বুঝতে পারে সে অফিস পলিটিক্সের শিকার হয়েছে, এই জন্য তার প্রমোশনটা অন্য একজন পেয়ে গেছে। এই জন্য সে প্রচণ্ড রাগ নিয়ে চলে আসে ম্যানেজারের রুমের মধ্যে। আর সে এসে তাকে বলে যে দেখেন, প্রত্যেক বছর আমি বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ারের পুরস্কার পাই, আর বেস্ট এমপ্লয়ি হওয়ার পরেও কেন আমার প্রমোশনটা অন্য কেউ পেয়ে যাবে? তাছাড়া এটা তো আমিই ডিজার্ভ করি। যেই লোকটাকে আপনি প্রমোশন দিয়েছেন সে হচ্ছে গিয়ে শুধুমাত্র আপনার চাটুকার। সে পুরো অফিসের মধ্যে আপনার চাটুকারিতা করে বেড়ায়, কোনোদিন সে কোনো কাজে হাত পর্যন্ত দেয় না। আর তাছাড়া আমার ফ্যামিলির অবস্থাও প্রচণ্ড খারাপ, আপনি আমার ফ্যামিলির ফিনান্সিয়াল কন্ডিশন কী করে বুঝতে পারবেন? আসলে এই সমস্ত ব্যাপারগুলোর মাধ্যমেই সে তার সমস্ত রাগ ম্যানেজারের উপরে ঝাড়ার ট্রাই করে। তবে ম্যানেজার হচ্ছে গিয়ে ম্যানেজার, যেহেতু সে তার চেয়ে বড় পোস্টের, এই জন্য সে এগুলো কোনোভাবেই সহ্য করতে চায় না। সে উল্টো ভাস্করকে বলে দেয় যে আমি জানি তুমিও অফিসের পরে গিয়ে দ্বিতীয় কাজ করো, তুমি মানুষের ফর্ম পূরণ করে দাও, তুমি জানো না এটা ইল্লিগাল? যদি আমি এটা উপরমহলকে জানিয়ে দেই, তাহলে তোমার যে 6,000 টাকার চাকরিটা আছে সেইটাও এখন তোমার থাকবে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে ভাস্কর প্রচণ্ড আপসেট হয়ে যায়, আর সে তার পায়ে ধরে মাপ চাওয়া শুরু করে। মানে সে তাকে সরি বলে যাতে করে সে তার চাকরিটা খেয়ে না দেয়। আর এই যে পায়ে সে ধরেছে, এই সমস্ত ব্যাপারগুলো দূর থেকে দাঁড়িয়ে সমস্ত এমপ্লয়িরা দেখছিল। মানে ভাস্করকে এই অফিসের মধ্যেও অপমান ফেস করতে হয়। এত ভয়ঙ্করভাবে অপমানিত হওয়ার পরেও আজকে পুরোটা দিন ভাস্কর অফিস করে। এরপরে রাতের বেলায় সে সেখান থেকে সোজা চলে যায় তার বন্ধুর সঙ্গে মিট করতে। তবে সেখানে তার সঙ্গে মিট করতে অ্যান্থনি নামের সেই ছেলেটা চলে আসে। তবে এইবার ভাস্কর আর তাকে একটা কথাও বলে না, শুধু 2 লাখ টাকা নিয়ে তার হাতে দিয়ে দেয়। এরপর সে তাকে বলে যে এই 2 লাখ টাকা আমি ব্যাংক থেকে চুরি করেছি, যদি আজকে দিনের মধ্যে এই 2 লাখ টাকা আমি না পাই, তাহলে হয়তো আমার চাকরি চলে যাবে, আমাকে হয়তো জেলেও যেতে হতে পারে, আর আমার পুরো ফ্যামিলিকে বিষ খেয়েও মরতে হতে পারে। তাছাড়া এখন আমার জীবন বলতে আসলে কিছুই নেই, কারণ না আমাকে অফিসে কেউ সম্মান করে, না আমাকে বাড়িতে কেউ সম্মান করে। আর তাছাড়া আমার মাত্র 6,000 টাকার স্যালারিতে কোনোভাবে আমার সংসারও চলছে না।
ভাস্কর যেহেতু রিস্ক নিয়ে তার জন্য টাকা নিয়ে এসেছে, এই জন্য এখন থেকে তারা তিনজন প্রায় পার্টনারের মতোই হয়ে যায়। ভাস্কর সবসময় তার জন্য টাকা নিয়ে আসবে, আর কিভাবে পরবর্তী বিজনেস তারা করবে সেই সমস্ত ব্যাপারগুলো নিয়েও তারা প্ল্যানিং করা শুরু করে। আসলে যেই দিন ভাস্কর টাকাগুলো নিয়ে এসেছিল সেই দিন ছিল শনিবার, মানে রবিবারে বন্ধ আর সোমবারে আবার ব্যাংক খুলবে। যদি সোমবারে সে ব্যাংকে সেই 2 লাখ টাকা দেখাতে না পারে, তাহলে সমস্ত এমপ্লয়াররা জেনে যাবে যে 2 লাখ টাকা চুরি হয়েছে, আর এটা হয়তো ভাস্করই করেছে। সেই দিন সারাটা রাত ভাস্কর চুপচাপ বসেছিল, আর সে চিন্তা করছিল যে যদি টিভিগুলো ডাবল প্রাইসে বিক্রি হয়ে যায় তাহলেই সে টাকাগুলো পেয়ে যাবে, আর তার একটা কমিশন যে আছে সেইটাও সে পেয়ে যাবে। এরপর সে টাকাগুলোকে সহি সালামতে নিয়ে রাখতেও পারবে। আর পরদিন সকালবেলায় সে শুনতে পারে যে এই কাজটা হয়ে গেছে, টিভিগুলো ডাবল দামে সেলও হয়ে গেছে, সে তার কমিশনও পেয়েছে, আর ব্যাংকের 2 লাখ টাকাও পেয়ে গেছে। এই জন্য সোমবার দিন সকালবেলা লুকিয়ে লুকিয়ে প্রথমেই গিয়ে সে ব্যাংকের মধ্যে সেই 2 লাখ টাকা রেখে দেয়। আর এরপরে যা হওয়ার ছিল সেটাই হয়েছে। মানে যেহেতু একবার তার লোভ বেড়ে গেছে, এরপর থেকে সে এইটাই কন্টিনিউ করা শুরু করে। প্রত্যেক শনিবারে ভাস্কর ব্যাংক থেকে টাকা নিয়ে আসতো, আর সেগুলোকে রবিবারে বিভিন্ন মার্কেটে খাটিয়ে সোমবারে আবারও সেগুলোকে ব্যাংকে রেখে দিত। আর যেহেতু অ্যান্টনির বিদেশে একটা ভালো কানেকশন ছিল, এই জন্য সেখান থেকে সে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য এখানে আনতো, আর সেগুলোকে একদিনের মধ্যেই ডাবল ট্রিপল দামে সেল করে সেই সমস্ত টাকাগুলো তিনজনের মধ্যে তারা ডিভাইড করে নিত। এরপর একদিন তারা তিনজন মিলে প্ল্যানিং করে যে যদি আমরা পুরো বানানো জিনিসটাই বিদেশ থেকে ইম্পোর্ট করি তাহলে সেগুলোতে অনেক বেশি ট্যাক্স প্রয়োগ হয়। সো যদি আমরা এইটা না করে বিভিন্ন পার্টসগুলো পার্ট বাই পার্ট আনি এবং সেগুলোকে আমাদের এখানে এনে অ্যাসেম্বল করে বিক্রি করি, তাহলে সেখানে ট্যাক্সও কম লাগবে আর আমাদের লাভের সংখ্যাটা অনেকটা বেড়ে যাবে। আর এই জন্যই তারা এই প্ল্যানিংটা করে। আসলে নর্মালি তাদের ব্যবসাটা এখনও খুবই সাকসেসফুলি রান করছিল, কারণ ভাস্কর সবসময় সমস্ত ইনভেস্টমেন্টগুলো দিত, আর যেহেতু অ্যান্টনির ভালো একটা কানেকশন ছিল এই জন্য তার কানেকশনের মাধ্যমে সে সমস্ত জিনিসগুলো সেলও করতে পারত। মাঝে মধ্যে কাস্টমের লোকজনকেও কিছু খাওয়াতে হতো, যেই সমস্ত ব্যাপারগুলো সাম্বা দূর থেকেই দেখছিল। এখন আস্তে আস্তে করে ভাস্করের লাইফটা শুধরে যাচ্ছিল, কারণ তার কাছে টাকা আসছিল। সে তার ছেলের বার্থডেটাও খুবই ধুমধাম করে পালন করে, তার ওয়াইফকে সমস্ত স্বর্ণ গয়না কিনে দেয়, সে নিজেও ভালো ভালো ড্রেস আপ পরা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে এলাকার মানুষজন প্রচণ্ড জ্বলা শুরু করে, তার আত্মীয় স্বজনরা প্রচণ্ড ফায়ার হয়ে যায়, মানে তাকে নিয়ে হিংসা করা শুরু করে। আর তাদের সবার মনে হওয়া শুরু হয় যে এই লোকটা হয়তোবা কোনো গুপ্তধন পেয়েছে, কারণ হঠাৎই সে কেমন জানে বদলে গিয়েছে। মানে যখন নতুন নতুন কারো কাছে টাকা আসে তখন সবার সাথেই এমনটা হয়। তার ওয়াইফ সুমতিও ব্যাপারটা লক্ষ্য করে যে সে প্রায় সময় এখন বাইরে কাটায়, নেশামেশা করে মটটট খেয়েও মাতাল হয়ে আসে। আসলে এই সমস্ত ব্যাপারগুলোতে সুমতিও একটু বেশি টেনশনে পড়ে যায়। মানে একটা মিডল ক্লাস লোক যদি হঠাৎ করেই কোটি কোটি টাকা ইনকাম করা শুরু করে, তাহলে আসলে সে নিজেও বুঝতে পারে না যে এই টাকাগুলো সে খরচ কিভাবে করবে। এখন ভাস্করের লাইফটা পুরোপুরি পারফেক্টভাবে চলছিল, আর যখন ভাস্করের ছেলের বার্থডে চলে আসে তখন তার বন্ধু সাম্বা আর তার পার্টনার অ্যান্থনিও এখানে চলে আসে। অ্যান্থনি তার সঙ্গে শেয়ার করে যে দেখো, যখন আমার পার্টনাররা আমাকে ধোকা দিয়েছিল তখন আমি অনেক বড় একটা লসের মধ্যে পড়ে গিয়েছিলাম। এরপরে যখন তোমরা আমার লাইফে আসলে আর আমার নতুন পার্টনার হয়ে আমাকে সাহায্য করা শুরু করলে, তারপর থেকে আমি ভালো পরিমাণের অ্যামাউন্ট কামিয়ে নিয়েছি। এখন আমার ছেলে বিদেশে পড়ালেখা করে, সে আমাকে সেখানেই সেটেল হওয়ার জন্য বলছে। তবে আমি চাইছি যাওয়ার আগে একটা বিশাল বড় দান মারতে, যাতে করে সেখানে গিয়ে পুরোপুরিভাবে সেটেল হয়ে থাকতে পারি। সে বলে যে এটার জন্য আমার কাছে একটা প্ল্যানও আছে। আসলে দুবাই থেকে 3টা কার আসবে, যেই কারগুলোর কোনো লাইসেন্স প্লেট থাকবে না, মানে সেগুলো বেনামি কার হবে। এখন সেই কারগুলোকে আমাদের কিনতে হবে এবং সেগুলোকে বাইরে সেল করতে হবে, তাও ডাবল বা ট্রিপল দামে। আর যেহেতু এটা একটা বিশাল বড় ডিল, এই জন্য এটার জন্য আমার 10 লাখ টাকার দরকার। এখন হয়তো আপনার মনে হচ্ছে 10 লাখ টাকা, কিন্তু সেই সময়ের 10 লাখ টাকা বর্তমান সময়ের প্রায় 4-5 কোটি টাকার মতো। এই জন্য এই অ্যামাউন্টটা ভাস্করের জন্য ছিল খুবই বড় একটা অ্যামাউন্ট। ভাস্কর কিছুক্ষণ চিন্তা করে বলে যে আগে 2-1 লাখ টাকার রিস্ক নিতাম, এইটাই ছিল আমার জন্য সঠিক, কিন্তু এখন এত বড় রিস্ক নেই আমার জন্য সম্ভব হবে না, কারণ এতে করে আমি ধরা পড়তে পারি আর আমার ফ্যামিলিও এর মধ্যে ইনভলভ হয়ে যাবে। তবে যেমনটা আমি আগেই বলেছি, লোভ হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা জিনিস, যেটার মধ্যে যদি একবার কেউ পড়ে যায় তাহলে সে টাকার জন্য যেই কোনো কিছু করতে পারে। বিশেষ করে যদি কোনো গরিব একবার টাকার সোর্স পেয়ে যায়, তাহলে পরবর্তীতে আবারও সেখান থেকে টাকা কামানোর জন্য সে যেই কোনো ধরনের কাজ করতে রেডি থাকবে। এখন ভাস্কর এমনটাই করে, সে ব্যাংক থেকে 10 লাখ টাকা চুরি করে সেই গাড়ির পেছনে লাগিয়ে দেয়। দুবাই থেকে গাড়ি তো চলে আসে, তবে পরবর্তীতে তারা যেই ডিলারের কাছে গাড়িগুলো সেল করতে যাচ্ছিল সেই ডিলারকে পুলিশ অন্য একটা কেসে অ্যারেস্ট করে ফেলে। এই জন্য ভাস্করও পুরোপুরি আটকে যায়, কারণ তার টাকাগুলো আজকের রাতের মধ্যেই লাগবে। এখন তার কাছে একটাই অপশন ছিল, হয়তো সে এইটা অন্য কোনো ডিলারের কাছে সেল করে দিতে পারত, তবে এইটা নর্মাল কোনো গাড়ি ছিল না, এটা ছিল দুবাই থেকে ইম্পোর্ট করা কার, যেগুলোর দাম অনেক বেশি ছিল। আর যদি এই সম্পর্কে পুলিশ জানতে পারে তাহলে এটা তো পুলিশই ধরে ফেলবে, আর যদি অন্য কোনো ডিলার কোনো জায়গায় এগুলো বিক্রি করার ট্রাই করে তখন যদি পুলিশ জানতে পারে তখন তারা সবাই মিলে ফাঁসবে।
এই জন্য এখানে ভাস্কর তার ব্রেইনের ইউজ করে। সে রাস্তা থেকে কিছু মানুষজনকে তুলে আনে যাদের কিনা সে নেতাদের কাপড় চোপড় পরিয়ে দেয়, যাতে করে মনে হয় তারা হচ্ছে গিয়ে নেতা। আর এরপর সে খুবই সুন্দর একটা মেয়েকে তাদের সঙ্গে বসিয়ে দেয়। আসলে নর্মালি ভারতে যদি তখনকার সময় নেতারা এমন ইম্পোর্টেড কারে করে ঘুরতো, মানে এত দামি কারে করে নেতারা ঘুরতো, তাহলে পুলিশ সন্দেহ তো দূরের কথা, তাদেরকে জিজ্ঞেস করার সাহসও পেত না। আর এই জন্যই তারা এমন করে গাড়িগুলোকে নিয়ে সোজা চলে আসে গোয়াতে, আর গোয়াতে এসে এগুলোকে ভালো দামে সেল করে দেয়। কারণ গোয়াতে মাঝে মধ্যেই বিদেশি বিজনেসম্যানরা আসে, আর তারা খুবই সহজেই তাদের থেকে এই দামি গাড়িগুলো চাইলেই কিনতে পারবে। আর তারা এমন করেই গাড়িগুলোকে বিক্রি করে টাকাগুলোকে ক্যাশ করে ফেলে, আর সেখান থেকেই অ্যান্থনি সোজা চলে যায় আমেরিকাতে। এরপরে যখন পরদিন সকালবেলা, মানে সোমবার সকালবেলা ভাস্কর ব্যাংকে যায় সেই টাকাগুলো রাখার জন্য, তখন সে দেখতে পারে ব্যাংকের মধ্যে অলরেডি রেড চলছে। মানে এখানে পুলিশ আর সিবিআই একযোগে রেড দিয়েছে, কারণ তারা কিছু ইনফরমেশন পেয়েছিল যে ব্যাংকের মধ্যে কেউ না কেউ তো 19-20 করার ট্রাই করছে। আর তখন ভাস্কর দেখতে পারে এখানে 2টা কর্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ তারাও ব্যাংকের মধ্যে 19-20 করার ট্রাই করছিল। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে ভাস্করের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আর সে চিন্তা করা শুরু করে হয়তোবা তার পালা একটু পরেই আসছে। তাছাড়া ভাস্করের কাছে ব্যাগ ভর্তি 10 লাখ টাকার নোট ছিল, যেগুলো দেখলে যে কেউ সন্দেহ করতে পারবে। তবে ভাস্করও ছিল খুবই চালাক একটা জিনিস, সে চালাকি করে সেই টাকাগুলো নিয়ে পুরনো নোটের সাথে মিলিয়ে ফেলে, আর এই জন্য কোনো রকমে এইবারের মতো সে সেভ হয়ে যায়। তবে তার মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো যে সে যেই কোনো সময় ধরা পড়তে পারে। তবে এতদিনে সে অনেকগুলো টাকা ইনকাম করে ফেলেছে, বিশেষ করে এই গাড়ির ডিলটা থেকে সে অনেক বেশি টাকা ইনকাম করেছে, এই জন্য তার চিন্তা করার তেমন কোনো কারণও ছিল না। তবে কিছুদিন পরেই সে জানতে পারে যে তার ভাই বিদেশে পড়ার জন্য চান্স পেয়েছে। তবে সেখানে যাওয়ার মতো টাকাও তার কাছে নেই, কারণ সেখানে গেলে অনেক বেশি পরিমাণে টাকা খরচ করতে হবে। এই জন্য ভাস্কর তার সমস্ত জমানো টাকাগুলো তার ভাইয়ের এডুকেশনের পেছনে লাগিয়ে দেয়, আর সেখানে থাকার জন্য যেই খরচগুলো লাগবে সেগুলো ভাস্কর তার নিজে থেকেই বহন করা শুরু করে। এই জন্য পরদিন সকালবেলা যখন সে ব্যাংকে যায়, তখন তার মনের মধ্যে খুবই টেনশন ছিল, কারণ এখন তার কাছে খুব বেশি একটা টাকার বেজে ছিল না। তবে তখনই তার সাথে মিট করতে এই ব্যাংকের চেয়ারম্যান চলে আসে, আর এই ব্যাংকের চেয়ারম্যান সমস্ত নিয়মগুলোকে পুরোপুরি বদলে দিয়েছিল, কারণ যেহেতু পুলিশ রেড দিয়ে দুজনকে ধরে নিয়ে গেছে, এই জন্য তারা বুঝতে পেরেছে ব্যাংকের সিস্টেমে কোনো একটা ঘাটতি আছে। এই জন্য তারা ভাস্করকে প্রমোশন দিয়ে সোজা জিএমই বানিয়ে দেয়। মানে এখন ভাস্করের স্যালারি 6,000 থেকে সোজা 19,000 হয়ে গেছে। এতে করে ভাস্কর তো প্রচণ্ড খুশি হয়ে যায়। তবে এই টাকাটাও তার জন্য কিছুই ছিল না। তবে সে মনে মনে হ্যাপি ছিল যে না, যখন ওয়াইফ শুনবে যে আমার বেতন 19,000, তখন সে আমার সাথেই হ্যাপিলি সংসার করবে, আর তেমন কোনো কথাও আমাকে শুনতে হবে না। আর এই চেয়ারম্যান তাকে অফার দিয়েও বলে যে যদি তোমার যাতায়াতের জন্য কোনো গাড়ির দরকার পড়ে তাহলে তুমি সেটাও আমাকে বলতে পারো। আর সে কি চায় সেটা তো আমরা অলরেডি জানি, সেই জব্দ করা কার্ডটা। আর এই জন্য ব্যাংক থেকে তাকে সেই কার্ডটাও দিয়ে দেওয়া হয়। মানে তার স্বপ্নের যতগুলো জিনিস ছিল সব জিনিসগুলোই আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছিল। এরপরে গল্প আবারও প্রেজেন্ট টাইমে চলে আসে, যখন আমরা দেখতে পারি ভাস্করকে জিজ্ঞাসাবাদ করার জন্য সিবিআই তাদের কাস্টোডিতে নিয়েছিল। তখন তারা তার ব্যাংক অ্যাকাউন্ট চেক করে সেখানে 100 কোটি টাকার স্টেটমেন্ট দেখতে পারে। এইটা দেখার পরে তো তারাও পুরোপুরি শকড হয়ে যায়। আর সেখান থেকে আমরা আবারও চলে আসি ফ্ল্যাশব্যাকের সেই আগের জায়গায়। আর আমরা দেখতে পারি এখানে ব্যাংকের ম্যানেজার ভাস্করকে বুঝিয়ে বলার ট্রাই করছে যে দেখো, ব্যাংকের সমস্ত কাস্টমারদের পাশাপাশি ব্যাংকে কিছু স্পেশাল কাস্টমারও থাকে, যাদের জন্যই আমাদের ব্যাংক মুনাফা করতে পারে, মানে যাদের জন্যই আমাদের ব্যাংক চলে। সো সেই সমস্ত কাস্টমারদের মধ্যে একজন স্পেশাল কাস্টমারকে আমি তোমার কাছে হ্যান্ডওভার করার সিদ্ধান্ত নিয়েছি, আর সেই লোকটার নাম হচ্ছে গিয়ে হর্ষদ মেহতা। আর এটা শোনার পরে হয়তো এখন অনেকেই বুঝতে পেরেছেন হর্ষদ মেহতা কে ছিল। তবে যারা জানেন না তাদের জন্য আমি বলে দিই, হর্ষদ মেহতা ছিল ইন্ডিয়ার সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত। মানে সে শেয়ার বাজার থেকে কয়েক হাজার কোটি টাকা সরিয়ে ফেলেছিল একাই। আর এখানে সে তাকে বিয়ার সিস্টেম সম্পর্কেও বলে, মানে একটা ব্যাংক আরেকটা ব্যাংকে লোন দিবে, তবে মাঝখানে অন্য একজন থার্ড পার্টি থাকবে, যেইটাই হবে হর্ষদ মেহতা। আর এই ব্যাংক যে ওই ব্যাংক থেকে লোন দিয়েছে, এইটার মাঝখানে যেই ট্রানজ্যাকশনটা হবে সেখানেই সে একটা বিশাল বড় অকারেন্স করে বিশাল বড় একটা মুনাফা করে ফেলবে। তবে এটা নিয়ে এত মাথা কামানোর দরকার নেই, কারণ একটু পরেই ব্যাপারগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এরপর আমরা দেখতে পারি হর্ষদ মেহতার একটা অ্যাসিস্ট্যান্ট এসে ভাস্করের সাথে মিট করে, আর ভাস্কর তাকে একটা বিয়ার দেয়। আর সে বলে যে 2 সপ্তাহের মধ্যে এটা ব্যাংকে আবারও জমা করে দেওয়া উচিত। তবে সেই লোকটা তাকে বলে যে দেখেন, এটার জন্য কয়েকদিন দেরিও হতে পারে, তবে এটা নিয়ে আপনি একেবারে চিন্তা করবেন না, কারণ এটার বিনিময়ে আপনাকে একটা কাটও দেওয়া হবে। তবে ভাস্কর তাকে ক্লিয়ার করে বলে দেয় যে 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ, একদিনও যাতে বেশি না হয়। আর তখন ভাস্কর চিন্তা করা শুরু করে যে আমি তাকে বিয়ার দিচ্ছি, এই জন্য সে আমাকে কার্ড দেওয়ার কেন কথা বললো, মানে আসলে হর্ষদ মেহতা করেটা কি। এই জন্য সে হর্ষদ মেহতার লাইফ নিয়ে একটু ঘাটাঘাটি করার ট্রাই করে। আর তখন সে এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে হর্ষদ মেহতা কে এবং সে কি কি কাজ করেছে।
সে বুঝতে পারে যে হর্ষদ মেহতা আসলে এই বিয়ারগুলো নিয়ে সোজা ব্যাংকে জমা করে না, সে এই টাকাগুলো নিয়ে সোজা শেয়ার মার্কেটে চলে আসে আর এখানে অনেক শেয়ার কেনা শুরু করে। আর যেহেতু সে অনেকগুলো শেয়ার কিনে শেয়ার বাম করে দিয়েছে, এই জন্য শেয়ার মার্কেট আস্তে করে উপরের দিকে যাওয়া শুরু করে। তার হোল্ড করার জন্য শেয়ার মার্কেট অনেকদিন ধরেই উপরে স্টে করে, আর যখনই অনেকেই এটা দেখার পরে শেয়ার কেনা শুরু করে তখনই সে সবার টপে গিয়ে সোজা সমস্ত শেয়ারগুলো সেল করে দিয়ে সেগুলোকে আবারও ডাউন করে দেয়। আর এমন করেই সে প্রতিনিয়ত শেয়ার মার্কেটটাকে লুট করছিল। আর এখান থেকে যেই টাকাগুলো সে লাভ করতো সেগুলো তো তার নিজেরই থেকে যেত, বাকি যেই বিয়ারটা থাকতো সেটা সে আবারও ব্যাংকে জমা করে দিত। এখন এই পুরো স্ক্যামটা ভাস্কর যখন বুঝে গিয়েছে তখন সে খুবই খুশি হয়ে যায়। যদিও সে চাইলে এখন গিয়ে চেয়ারম্যানকে এই সমস্ত ব্যাপারগুলো জানাতে পারত, তবে সে চিন্তা করে যে এইটার মধ্যে থেকে সে কি করে লাভবান হতে পারে। এই জন্য সে গিয়ে সরাসরি মিট করে হর্ষদ মেহতার অ্যাসিস্ট্যান্টের সাথে, আর সে গিয়ে তাকে বলে যে প্রত্যেকটা বিয়ারের জন্য আমি 1% করে নিব। আর তাছাড়া হর্ষদ মেহতা যেই সমস্ত শেয়ারে ইনভেস্ট করবে সেই সমস্ত শেয়ারগুলো আমাকে আগেই জানাতে হবে, কারণ আমিও তার মতো একেবারে বটমে গিয়ে কিনবো আর তার সাথেই টপে গিয়ে সেল করে দিব। আর এমন করেই সে অনেক টাকা ছাপানো শুরু করে, আর এই টাকাগুলোকে সে হোয়াইটও করার একটা প্ল্যানিং বের করে ফেলে। কারণ যেহেতু সে ব্যাংকের কর্মচারী, সে জানতো যে কালো টাকাগুলোকে কি করে সাদা করতে হয়। সে বিভিন্ন রকমের লটারির টিকিট কিনতো আর সেগুলোর মাধ্যমে বিভিন্ন ট্যাক্স টুক্স দিয়ে এই টাকাগুলোকে সে আবার হোয়াইট করে ফেলতো। আর তাছাড়া হর্স রাইডিং বা এমন নানান গেমের মধ্যে টাকা ইনভেস্ট করে সেগুলোকে সে সোজা হোয়াইট করে ফেলতো। আর যেহেতু সে হর্ষদ মেহতার সাথেই প্রত্যেকটা ট্রেডিংয়েও অংশগ্রহণ করতো, এই জন্য খুব সহজেই সে টাকা ইনকাম করছিল। আর বর্তমান সময় আমরা দেখতে পারি সে সিবিআইকেও এই সমস্ত ব্যাপারগুলো বলছিল। সে বলছিল যে আমি ব্যাংক থেকে কোনো টাকা পয়সা চুরি করিনি, আমি স্টক মার্কেটে ইনভেস্ট করে সমস্ত টাকাগুলোকে ইনকাম করেছিলাম। তবে তখনকার সময় স্টক মার্কেটে ইনভেস্ট করে 50, 60, 100 কোটি টাকা ইনকাম করা এতটাও ইজি ব্যাপার ছিল না, কারণ তখনকার সময়ের 100 কোটি আর এখনকার সময় কত চিন্তা করুন। তবে যাই হোক, এখন যেহেতু সে অনেক টাকার মালিক হয়ে গেছে, এই জন্য তার মধ্যে একটা অ্যারোগেন্সও কাজ করা শুরু করে দিয়েছে। মানে সে টাকার প্রতি একেবারে অন্ধ হয়ে গিয়েছিল। সে তার ওয়াইফ বাচ্চাদের সাথেও খুব ভালো করে বিহেভ করতো না, সে তার অফিসের কর্মচারীদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করতো, তাছাড়া যেইটাই দেখতো সেইটাই কেনার ট্রাই করতো। আর সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে সে নেশার মধ্যে অনেক বেশি ডুবে গিয়েছিল, এই জন্য সে তার ফ্যামিলিকেও খুব বেশি একটা সময় দিতে পারতো না। তো এরপরে পরদিন সকালবেলা তার রুমের মধ্যে ম্যানেজার চলে আসে, আর এই ম্যানেজার এসে তাকে জিজ্ঞেস করে যে হর্ষদ মেহতার নামে 91 কোটি টাকার একটা বিয়ার আসার কথা ছিল, সেই বিয়ারটা কতদিনের মধ্যে আসবে। তবে তখন সে এটা শুনে একটু শকটি হয়ে যায়। সে বলে যে 91 কোটি টাকার বিয়ার তো কোনোদিনও আসেনি, তার নামে যেই বিয়ারগুলো আসতো সেগুলো প্রায় 1 থেকে 2 কোটি টাকার মধ্যে হতো, যেগুলোকে আমি নিজে সিগনেচার করে টাকাগুলোকে পাস করাতাম। আর তখন এই ব্যাপারটা সে ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে হর্ষদ মেহতা নকল সিগনেচার করতো। সে নকল সিগনেচার করে বিয়ারগুলো তার কাছে পাঠাতো, আর এখানে সে সিগনেচার করে সেই টাকাগুলোকে পাসও করিয়ে দিত, আর সেই টাকাগুলো দিয়েই হর্ষদ মেহতা বিজনেস করছিল। মানে এখানেও সে বিশাল বড় একটা ধান্দাবাজি শুরু করেছিল। আর এগুলো যখন ম্যানেজার জানতে পারে তখন সে তাকে বলে, দেখুন স্যার, আমাদের দুজনকেই এখন জেলে যেতে হবে। আর এত বড় একটা ট্রমা সহ্য করতে না পেরে সেই ম্যানেজার সেখানেই হার্ট অ্যাটাক করে ফেলে, আর তাকে দ্রুত সেখান থেকে হসপিটালে নেওয়া হয়। আর এরপর আমরা দেখতে পারি ভাস্করের ফ্যামিলি লাইফের মধ্যে অনেক প্রবলেম শুরু হয়ে গিয়েছিল, কারণ ভাস্করের ওয়াইফের সাথে তার একেবারেই বোন ছিল না। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তার যে বাবা ছিল, মানে যে এতদিন চুপচাপ বসে থাকতো, সে তাকে ফাইনালি জিজ্ঞেস করে ফেলে যে তুমি কি কাণ্ডটা করছো সেটা আমাকে ক্লিয়ার করে বলো। আর তখন ভাস্কর তাকে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়, কারণ যেহেতু তার বাবা একজন সিএ ছিল, এই জন্য সে তার সমস্ত ট্রানজ্যাকশনগুলোকে দেখতো। আর তাছাড়া এইটা তো সে ক্লিয়ারলি জানতো যে তার ছেলে লিগাল ওয়েতে এত টাকা ইনকাম করার যোগ্য এখনও হয়নি। আর এরপরে আমরা দেখতে পারি এখানে ভাস্কর তার বাবার সাথে কিছু কথাবার্তা বলে, যেটা আমাদেরকে শোনানো হয় না। এরপরে পরদিন সকালবেলা যখন ভাস্কর আবারও অফিসে আসে, তখন বড় একটা কর্মচারীর মাধ্যমে ভাস্করকে প্রেশারাইজ করা হয় যাতে করে সে হর্ষদ মেহতার বিয়ারগুলোকে সিগনেচার করে সেগুলোকে রিলিজ করে। তবে ভাস্কর কোনোভাবে এটা করতে রাজি হয় না, এই জন্য সে সেখান থেকে রেজিগনেশন লেটার দিয়ে বেরিয়েই চলে আসে। আর এই জন্যই পরদিন সকালবেলা তাকে সেই সিবিআর অফিসার এসে ধরে ফেলে। আর এই সিবিআর অফিসার তাকে পরামর্শ দিয়ে বলে যে তোমার অ্যাকাউন্টে যেই 100 কোটি টাকা আছে, এগুলোর হিসাব যদিও তুমি আমাকে দিতে পারবে, তবে এগুলো সম্পর্কে এখন পর্যন্ত ট্যাক্স অথরিটি কিছুই জানে না। সো যদি আমি চাই তাহলে তোমার লাইফটা এখন থেকেই হেল্প করতে পারি। সো তুমি এই সমস্ত ঝামেলার মধ্যে না পড়ে তুমি হর্ষদ মেহতার সেই বিয়ারগুলোকে সিগনেচার করে দাও। মানে তখন আমরা বুঝতে পারি যে ব্যাংকের হায়ার অথরিটির সাথে এই সিবিআই অফিসারও জড়িত ছিল। মানে হর্ষদ মেহতা তাদের সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছে, এই জন্য তারা সবাই মিলে ভাস্করের উপরে প্রেশারাইজ করছিল। আর এখন যেহেতু ভাস্করের কাছে অন্য কোনো অপশনও ছিল না, এই জন্য তাকে বাধ্য হয়েই সমস্ত বিয়ারগুলো সিগনেচার করে দিতে হয়। আর তাকে এইটাও লিখিত দিতে হয় যে তার অ্যাকাউন্টে যেই 100 কোটি টাকা আছে সেগুলোকেও সে হর্ষদ মেহতাকে ইনভেস্ট করার জন্য দিবে। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হচ্ছে যখন সেই সমস্ত ব্যাপারগুলো সিগনেচার করে হর্ষদ মেহতাকে দিয়ে দেয় আর হর্ষদ মেহতার লোকজন 2-3 দিন পরে টাকাগুলো উইথড্র করতে যায়, তখন তারা দেখতে পারে সেখানে কোনো টাকাই নেই।
আসলে আমি আপনাকে আগেই বলেছিলাম যে কম্পিউটার নতুন নতুন এসেছিল, এই জন্য 2-3 মাস বা 6 মাস পর পর কম্পিউটারে বিষয়গুলো আপডেট করা হতো। এই জন্য এই লুপটার সুযোগ নিয়েই ভাস্কার তার সমস্ত টাকাগুলো অলরেডি বের করেও নিয়েছিল। তবে এখন পর্যন্ত কম্পিউটারে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা আছে আর সমস্ত ট্রানজ্যাকশনগুলো আছে। আর এই সমস্ত আইডিয়াটা আসলে তাকে তার বাবা দিয়েছিল, যে কিনা একজন সিএ ছিল। সেই দিন রাতের বেলায় সে তাকে এই পরামর্শটা দিয়েছিল। আর তাছাড়া তার বাবা তাকে এইটাও পরামর্শ দিয়েছিল যে এই সমস্ত টাকাগুলো দিয়ে আমেরিকাতে একটা ল্যান্ড কিনো, যেখানে আমরা সবাই শিফট হয়ে যাব। আর এই সমস্ত কাজগুলো তুমি সাধারণভাবেই করবে, মানে নর্মাল একজন যেভাবে করে সেভাবেই, কারণ কোনো না কোনো দিন তোমার পেছনে সিবিআই আরবিআই এরা লেগে যাবে। সো তার চেয়ে ভালো কেননা আমরা দেশই ছেড়ে দিই, যাতে করে তারা আমাদের কিছুই করতে না পারে। আর এই জন্য ভাস্কারও এমনটাই করে, কারণ যেহেতু তার বাবা ছিল একজন সিএ, এই জন্য সমস্ত নিয়মকানুন আইনের যেই মারপেসগুলো সেগুলো তার বাবা খুব ভালো করেই জানতো। আর ভাস্কর যেহেতু ছিল একজন ব্যাংকের কর্মী, এই জন্য ব্যাংকের লুপহল সম্পর্কেও সে জানতো। এই জন্য বাবা ছেলে মিলে এই প্ল্যানিংটাকে এক্সিকিউট করে পুরো 100 কোটি টাকা নিয়ে তাদের পুরো ফ্যামিলি সহ আমেরিকাতে শিফট হয়ে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।